This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আপনারা দেখলেন বিধ্বংসী আগুনে খিদিরপুর বাজার পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আসলে এই পরিস্থিতিটা তাদের কাছে এই মুহূর্তে খুব একটা সুখকর নয়, তাই মুখ্যমন্ত্রীর করা এই ক্ষতিপূরণ এই আশ্বাসে তাদের চিড়ে ভেজেনি। বাংলায় কথা বলার জন্য অন্যদিকে আবার বাঙালিদের সমস্যা, বাংলায় কথা বলাটা বাঙালিদের জন্য সমস্যার কারণ হয়ে উঠছে কিনা এটা এই মুহূর্তে একটা বড়সড় প্রশ্ন। কিছু ঘটনাকে কেন্দ্র করে ঠিক এই অভিযোগে আবার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন এই বাংলার কয়েকজন, তাদেরকে বাংলাদেশি অভিযোগে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ, আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আর পাঁচজন পরিযায়ী শ্রমিকের মতোই মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন ওরা, আর বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে নাকি বাংলাদেশি হিসেবে পুশব্যাক করা হয়। ভারতের সমস্ত বৈধ কাগজ দেখানোর পরও নাকি কোনো কথা শোনেনি মহারাষ্ট্র পুলিশ। বাংলা পুলিশের তৎপরতায় দেশে ফেরানো হয়েছে কয়েকজনকে। বাঙালি মানে মুম্বাই মহারাষ্ট্রে পুলিশ কি বলছে, বাঙালি মানেই বাংলাদেশি। এনারা আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা না হলে আমরা তো হয়তো জীবনে বাঁচতেই পারতাম না। বাংলাদেশে বিডিআররা গুলি মারতো, নাই তো সারা জীবন জেলে পড়তে হোক। জোর করে আমার কাছে ভেস ফ্যাক্টরি মেরি ধেরি আমার এখানে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে না, এদিকে লিখছে না ওদিকে লিখছে। বাগদার রাজমিস্ত্রি পরিবার বলছে তাদের ছেলের সঙ্গে ঠিক কি হয়েছে। 10 তারিখে ফোন করলো আমার কাছে রাত 2টার সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমাকে কেন তুলে নিয়ে গেছে, বলছে বাংলাদেশ বলে তোমাদেরকে তুলে নিয়ে গেছে। তো বাংলা ভাষা বলে বলে এইটা হলো মেন জিনিস। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও, আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি। এই অভিযোগ সামনে আসার পরই বিধানসভায় দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কথা বললেই পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে বাংলায় কথা বললেই নিশানা করা হচ্ছে। পরিচয়পত্র থাকলেও বাঙালিদের বাংলাদেশি বলা হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি, অমিত শাহ জবাব দেবে। এই যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য নিয়ে সব কিছু করা, এটা কিন্তু সংবিধান বলে না। এই বিতর্কে যদিও রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফর্ম ফিল আপ করতে হবে না। আজকে যদি সিএ তে ফর্ম ফিল আপ করার অ্যাকনলেজমেন্টটা এই বাঙালির হাতে থাকতো তাহলে পরে তো তাকে বের করা হতো না। রাজনৈতিক চর্চা চলছে, তবে এই ঘটনা এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে এনে দাঁড় করাচ্ছে বাঙালিকে। বাঙালি ও বাংলাদেশি যেন মিলেমিশে একাকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার সেই আধার জালিয়াতি কাণ্ড, এবং সেখানে শিলিগুড়িতে এই আধার জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর লিঙ্ক রহস্যময় ফিঙ্গারপ্রিন্টের খোঁজে পুলিশ। গতকালই আপনারা জানেন শিলিগুড়িতে জাল আধার কার্ড তৈরির কারখানার হদিশ পায় পুলিশ, হানা দেয় সেখানে। আর এই ঘটনায় এবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তর দিনাজপুরে যোগ পেল পুলিশ। কিভাবে ফিঙ্গারপ্রিন্ট রহস্য এখনো পর্যন্ত কতটা কি সামনে আসছে, আমার সহকর্মী প্রসেনজিতের কাছে এই মুহূর্তে বেশ কিছু তথ্য রয়েছে। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত এই যে উত্তর দিনাজপুর যোগটা, সেটা কিভাবে, কোন লিঙ্ক থেকে কিভাবে জানা যাচ্ছে, কি কি সামনে এসেছে? দেখো, জাল আধার কার্ড কেন্দ্র চালাতে গেলেও সম্ভাব্য ক্রেতা তো চাই, আর সেই কারণে কিন্তু একটা আধার কার্ড কেন্দ্র খুলতে হবে যেখানে সাধারণ মানুষ আসবেন এবং তারা জানবেন যে ওই কেন্দ্রগুলো থেকে আধার কার্ডের কাজকর্ম করা হয় এবং আরও অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম করা হয়। কিন্তু যারা গতকাল গ্রেপ্তার হলেন সেটা তো কোনো আধার কেন্দ্রই নয়, সেখানে কোনো অথরাইজেশনই নেই। তাহলে কী করে ওখানে আধার কেন্দ্র চলছিল? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা নির্দিষ্ট ফিঙ্গারপ্রিন্টের খোঁজ পুলিশ পাচ্ছে, যে ফিঙ্গারপ্রিন্টটি এমন একজন ব্যক্তির যিনি আধার অথরাইজড পার্সোনাল, অর্থাৎ দেশ জুড়ে যে সমস্ত অনুমোদিত আধার কেন্দ্রগুলো আছে সেই ধরনের আধার কেন্দ্রগুলো প্রত্যেকটিতে একজন করে থাকেন, যার যে থাম সেই থামকে কিন্তু অথরাইজ করা হয়। অর্থাৎ যখন আমরা গ্রাহকরা বিভিন্ন তথ্য ডেটা আমাদের কাগজপত্র জমা দিই, সেগুলি সংগ্রহ করার পর তিনি কিন্তু তার নিজের থামটি আধার ডেটাবেসকে দেন এবং দিয়ে নিশ্চিত করেন তিনি সরকারিভাবে ওই আধার কেন্দ্রে অথরাইজ পার্সোনাল এবং তিনি আধার ডেটাবেসে ঢুকছেন। সেই ফিঙ্গারপ্রিন্ট এরা কী করে পেল, সেই তদন্তেই কিন্তু উত্তর দিনাজপুরের নাম উঠে আসছে। দেখা যাচ্ছে যে ডালখোলার
জনৈক একটি কেন্দ্রের জনৈক একজন ব্যক্তি, তার মাধ্যমে কিন্তু ওই নির্দিষ্ট একটি ফিঙ্গারপ্রিন্ট এরা সংগ্রহ করেছিল এবং পুলিশ মনে করছে এইটা একটা মানে একদম ভাবনা চিন্তা করেই কিন্তু এই ধরনের অপরাধগুলো করা হচ্ছে এবং এর জাল অনেক দূর বিস্তৃত। শুধু ডালখোলা বা শিলিগুড়ি নয়, এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন অথরাইজ যে পার্সোনাল যারা আছেন বিভিন্ন আধার কেন্দ্রগুলোতে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, সেই ধরনের ফিঙ্গারপ্রিন্টগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায়। সেখানে আরেকটা করে আধার কেন্দ্র খুলে ফেলা হচ্ছে এবং তারপর সেখানে যখন গ্রাহকরা আসছেন আস্তে আস্তে তখন এই জাল আধারের কারবার সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই কারণে কিন্তু উত্তর দিনাজপুরের নাম সামনে আসছে। ডালখোলায় ইতিমধ্যেই পুলিশের একটি দল রওনা হয়ে গিয়েছে। বাকি যারা গতকাল যে 7 জন গ্রেপ্তার হলেন তাদেরকে আজকে পুলিশ রিমান্ডে নিয়ে বাকি জিজ্ঞাসাবাদ করলে আরও এই চক্রের জাল কতটা। ধন্যবাদ প্রসেনজিৎ। অর্থাৎ এই ঘটনায় 7 জনকে গ্রেফতারের পর এবার উত্তর দিনাজপুরে যাচ্ছে পুলিশের একটি দল। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সাধারণত বিভিন্ন আধার এজেন্সিগুলোতে একজন করে ব্যক্তিকে অথরাইজ করা হয়, আর ওই ব্যক্তি সাধারণ গ্রাহকের তথ্য সংগ্রহ করে তা আধার ডেটাবেসে আপলোড করেন। আর এভাবেই এই জাল চক্র দীর্ঘদিন ধরে চলছে, এবার পাকড়াও করা গিয়েছে।